আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আবারও তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা রাসায়নিক বন্ধনের যে পার্টটুকু বাকি ছিল সেই পার্টটুকু শেষ করব, দেন আমরা পরবর্তী চ্যাপ্টার আবার শুরু করব। তো রাসায়নিক বন্ধনের আমি তোমাদের লাস্ট যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আমাদের বই বলা আছে। একটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, একটা হচ্ছে দ্রবণীয়তা বা দ্রাব্যতা, আর একটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। তো এর মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অলরেডি আমি তোমাদেরকে পড়াইছি। আজকে আমরা পড়া শুরু করব দ্রাব্যতা থেকে। তো আমরা আসো হেডিংটা লিখি। আজকে আমরা শুরু করব দ্রাব্যতা। কিসের দ্রাব্যতা? আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের দ্রাব্যতা। দেখো এখানে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা মনে রাখবা সকল আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয় আর সকল সমযোজী যৌগই পানিতে অদ্রবণীয়। তাহলে যদি একটু লিখে দেই, সকল আয়নিক যৌগই পানিতে দ্রবণীয়। আর কি বললাম? সকল সমযোজী যৌগই পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন কথা। কিন্তু এর বাইরেও কথা আছে, সব কিছুরই ব্যতিক্রম বলে একটা কথা আছে না? সে ব্যতিক্রম আমরা এখানেও দেখতে পারি। ব্যতিক্রমটা কি দেখো, সমযোজী যৌগ কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলা সমযোজী হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয়। উদাহরণ যদি আমি তোমাদেরকে বলি, সমযোজী যৌগের উদাহরণ একটা হচ্ছে গ্লুকোজ, আর একটা হচ্ছে চিনি। এগুলো তো সবাই দেখছো তাই না? গ্লুকোজ, চিনি এগুলোতে কি হয়? পানিতে দ্রবীভূত হয়। কিন্তু গ্লুকোজ, চিনি এগুলো আসলে কি যৌগ? সমযোজী যৌগ। আবার সকল আয়নিক যৌগই কি পানিতে দ্রবণীয়। এখানেও আবার ব্যতিক্রম দেখতে পাই। ব্যতিক্রমটা কি এখানের? এখানের ব্যতিক্রমটা হচ্ছে সিলভার ক্লোরাইড। মনে রাখবা, সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডটা হচ্ছে আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয় না। এখন আসো আমরা দেখব সিলভার ক্লোরাইড আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও কেন পানিতে দ্রবীভূত হয় না। কারণ সিলভারটা হচ্ছে কঠিন পদার্থ, যে কঠিন পদার্থ পানিতে গেলে তার অবস্থার কোনো পরিবর্তন করে না, যার কারণে সিলভার ক্লোরাইডটা আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও অদ্রবীভূত থাকে। এখন দেখব সমযোজী যৌগ, তো আমরা জানি পানিতে অদ্রবণীয়, কিন্তু চিনি, গ্লুকোজ এগুলা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও কেন পানিতে দ্রবীভূত হয়, এই জিনিসগুলার ব্যাখ্যা। তো আসো এখন আমরা শুরু করি ব্যাখ্যাটা। দেখো সমযোজী যৌগ, যেমন দেখো পানি H2, এটা একটা তো সমযোজী যৌগ তাই না? এবং দ্রবীভূত হবে কিসে? পানির মধ্যেই তো। তাহলে সমযোজী যৌগে একটা জিনিস সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি পোলারিটি সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় বললাম? সমযোজী যৌগে পোলারিটি সৃষ্টি হয়। সব সমযোজী যৌগে না, কিছু কিছু সমযোজী যৌগে পোলারিটি সৃষ্টি হয়। এখন পোলারিটি জিনিসটা কি সেটা জানতে হবে। পোলারিটি বলতে সেটাকেই বোঝায় আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়াকে পোলারিটি বলা হয়। মানে যে সকল যৌগ আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করে সেই সকল যৌগকে কি বলা হয়? পোলার যৌগ বলা হয়। যেমন এখানে দেখো পানি, আমরা তো সবাই জানি পানির গঠনটা এরকম তাই না? এখানে অক্সিজেন, দুই পাশে দুইটা কি থাকে? হাইড্রোজেন থাকে তাই না? থাকে কিন্তু। তাহলে দেখো এই পোলারিটিটা কেন সৃষ্টি হয় সেটা একটু বলি। যদি দুইটা মৌলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি হয় সেই ক্ষেত্রে পোলারিটি সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয় সেটার যদি একটু বিশ্লেষণ দেই, এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা আছে, এই বন্ধন এবং এই বন্ধন, এই দুইটা বন্ধন কি বন্ধন? সমযোজী বন্ধন তাই না? এই সমযোজী বন্ধনে অক্সিজেন একটা ইলেকট্রন দান করছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করছে। এটাতেও হাইড্রোজেন একটা করছে, অক্সিজেন একটা করছে। হাইড্রোজেনের ইলেকট্রনকে আমরা ডট দিয়ে প্রকাশ করলাম, অক্সিজেনের হচ্ছে ইলেকট্রনকে ক্রস দিয়ে প্রকাশ করলাম। এখন দেখো কি
ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি হওয়ার কারণে এখানে পার্থক্য বেশি। এখন সেটা কার বেশি সেটা জানতে হবে। এর ইলেকট্রোনেগেটিভিটি এর অনেক বেশি এর তুলনায়। কার তুলনায়? হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, যার কারণে অক্সিজেন কি করবে, এখানে বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন সে নিজের দিকে বেশি টেনে নিবে। এই বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন সে কী করবে, নিজের দিকে বেশি টেনে নিবে। যদি ইলেকট্রন নিজের দিকে বেশি টেনে নেয় তাহলে কি ইলেকট্রন অক্সিজেনের দিকে বেশি হচ্ছে না? বাট সম্পূর্ণ কি বেশি হচ্ছে, মানে সম্পূর্ণ ইলেকট্রনটাই কি ওখানে চলে যাচ্ছে? যাচ্ছে না, কিছুটা ইলেকট্রন নিজের দিকে বেশি টেনে নিচ্ছে। তাহলে যদি কিছুটা টেনে নেয় তাহলে ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে কি সেখানে নেগেটিভ চিহ্ন, মানে তার নেগেটিভিটি বেড়ে যাবে না, বা তার কি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। যদি এই বন্ধনের ইলেকট্রনটা অক্সিজেনের দিকে বেশি যায় তাহলে হাইড্রোজেনের দিকে কি অক্সিজেন কম হবে, অক্সিজেন বলতেছে, হাইড্রোজেনের দিকে ইলেকট্রনটা কম হবে। আর হাইড্রোজেনের দিকে ইলেকট্রন কম হলে হাইড্রোজেনের কি নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়বে, আর অক্সিজেনের কক্ষপথে ইলেকট্রন বাড়বে, তাহলে এটাতেও কি হচ্ছে, পজিটিভ চার্জ বাড়তেছে। এরপরে আসো, এখানে পজিটিভ নেগেটিভ দ্বারা আমরা সম্পূর্ণ ইলেকট্রনকে বুঝাই। মানে সম্পূর্ণ ইলেকট্রনের ঘাটতি থাকলে সেখানে পজিটিভ চিহ্ন দেখায় এবং সম্পূর্ণ ইলেকট্রন বেশি থাকলে সেখানে নেগেটিভ চিহ্ন দেখায়। এখানে কি সম্পূর্ণ ইলেকট্রনই যাচ্ছে না কিন্তু, কারণ এটা তো শেয়ারের মাধ্যমেই তৈরি করছে। ইলেকট্রন নেগেটিভিটির কারণে অক্সিজেনটা একটু নিজের দিকে ইলেকট্রনটা বেশি নিচ্ছে, তার মানে কি আংশিক ইলেকট্রন এটাতে বেশি হচ্ছে এবং আংশিক এটাতে কম হচ্ছে। এই আংশিক জিনিসটাকে বোঝানো হয় ডেল্টা সিম্বল দ্বারা। এগুলো আমি একটু মুছে দেই এখন। এই ডেল্টা দ্বারা, কি দ্বারা? এই ডেল্টা সিম্বল দ্বারা। তাহলে এখানে দেখো তো, ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার কারণে হাইড্রোজেনে কি হলো, আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হলো এবং অক্সিজেনে আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হলো। যে সকল যৌগে এই আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় সেই সকল যৌগকে কি বলা হয়? পোলার যৌগ বলা হয়। ঠিক আছে। আর এই যে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করার যে যৌগের ক্ষমতা যত বেশি সেই যৌগের তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হয়। তাহলে সংজ্ঞাটা তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা কি বলা হয়? যদি মানে যে কোনো যৌগের আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করার ক্ষমতাকে ওই যৌগের তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। এই সংজ্ঞাটাও আমরা বলতে পারি। দুইটা সংজ্ঞা যদি আমি তোমাদেরকে একটু লিখে দেই তাহলে দেখো, পোলার যৌগ কি বললাম? যে সকল যৌগ জলীয় দ্রবণে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করে সেই সকল যৌগকে কি বলা হয়? পোলার যৌগ বলে। সেই সকল যৌগকে পোলার যৌগ বলে। আরেকটা কি বললাম? তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? এটার সঙ্গে যদি একটু লিখে দেই, তড়িৎ ঋণাত্মকতাটা কি? কোন যৌগের পোলারিটি সৃষ্টি করার ক্ষমতাকে সেই যৌগের কি বলে? তড়িৎ ঋণাত্মকতা বলে। লেখা দেখা যাচ্ছে কি নিচেরটা? হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে। তাহলে কি বললাম যে
তড়িৎ ঋণাত্মকতাকে বলে, কোনো যৌগের পোলারিটি সৃষ্টি করার ক্ষমতাকে সেই যৌগের তড়িৎ ঋণাত্মকতা বলে। পোলারিটি জিনিসটা কি? এই যে পোলার যৌগের মধ্যে আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক ঋণাত্মক প্রান্ত যেটা সৃষ্টি হয়, এই জিনিসটাকেই পোলারিটি বলা হয়। তো এই দুইটা ওয়ার্ড আমাদের যেহেতু আলোচনার মধ্যে আসলো, এই কারণে দুইটা ওয়ার্ড আমরা আলোচনা করলাম। এরপরে আসো আমরা যে মেইন জিনিসটা পড়তেছিলাম যে সমযোজী যৌগ কেন দ্রবীভূত হয় না এবং আয়নিক যৌগ কেন দ্রবীভূত হয়, সেই জিনিসগুলো আমরা এখন দেখব। দেখো, একটা পাত্র নিলাম, হ্যাঁ, ধরো যে এটা একটা পাত্র নিছি, এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমরা পানি নিছি, আর পানি একটা কি যৌগ? পোলার যৌগ। পানি একটা কি যৌগ পড়লাম? পোলার যৌগ। তাহলে পোলার যৌগটা আমি যদি এখানে একটু ভাঙে লিখি তোমাদের বোঝানোর সুবিধার্থে, সেটা হচ্ছে যে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এরা কি আংশিক পজিটিভ আর এটা কি আংশিক নেগেটিভ, ঠিক আছে? তাহলে দেখো, অক্সিজেন একটা পোলার যৌগ আছে, এটা আমি অন্য কালি দিয়ে লিখি, কালোর জন্য সবই একই বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে অক্সিজেন আংশিক পজিটিভ, অক্সিজেন আংশিক নেগেটিভ, আর হাইড্রোজেনগুলো হচ্ছে আংশিক পজিটিভ। কেন হয়েছে এই জিনিসটা আমি আগে ব্যাখ্যা দিছি, না দেখলে বুঝতে থাকলে তোমরা আবার দেখে আসতে পারো। তো এখানে দেখো তো একটা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে। এর মধ্যে যখন আমরা কোনো একটা সমযোজী যৌগ আয়নিক যৌগ দিব, আয়নিক যৌগ ধরো একটা সোডিয়াম ক্লোরাইড দিলাম, কি দিলাম? সোডিয়াম ক্লোরাইড। আয়নিক যৌগ কি কি মিলে গঠিত হয়? একটি ধাতু এবং একটি অধাতু মিলে যে যৌগ গঠিত হয় তাকে কি বলা হয়? আয়নিক যৌগ। তাহলে সোডিয়াম ক্লোরাইড যখন দিব, সোডিয়াম ক্লোরাইড এটা ভাঙলে কি হয়? সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, দুইটা আয়নে পরিণত হয়। তাহলে এটা পানিতে মিশার পরে কি হবে? পানিতে মিশার পরে হচ্ছে তোমার এখানে সোডিয়াম প্লাস হবে এবং ক্লোরিন মাইনাস আকারে কি জমা হবে না? এইভাবে কিন্তু আয়ন আকারে পানির মধ্যে জমা হবে। তখন কি করবে? এই প্লাসটা এই মাইনাসকে আকর্ষণ করে এবং এই মাইনাসটা এই প্লাসকে আকর্ষণ করে। মানে এই পোলার যৌগের ঋণাত্মক প্রান্তটা আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে এবং পোলার যৌগের ধনাত্মক প্রান্তটা আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে। তার মানে কি এ দুইটা মিলে যাবে এবং এ দুইটা মিলে যাবে না? অবশ্যই কি হবে? মিলে যাবে। আর এই যে ধনাত্মক প্রান্ত মানে ধনাত্মক প্রান্ত ঋণাত্মককে আকর্ষণ করে এবং ঋণাত্মক প্রান্ত ধনাত্মককে আকর্ষণ করে, এই আকর্ষণের কারণেই সমযোজী আয়নিক যৌগ কি হয়? পানিতে দ্রবীভূত হয়। কিন্তু দেখো এখানে যদি আমি একটা সমযোজী যৌগ দিই, কি দিলাম? সমযোজী যৌগ। ধরো যে সমযোজী যৌগ হিসেবে কি দিলাম? একটা ধরো যে হাইড্রোজেন গ্যাস দিলাম। এখানে এই হাইড্রোজেন গ্যাসের কি কোনো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে? সমযোজী যৌগের কি ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়? হয় না। তার মানে কি এর কোনো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে না। আর যদি এটা পানিতে আসার পরেও যদি এর ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি না হয়, অর্থাৎ সে যদি হাইড্রোজেন গ্যাস আকারেই থাকে, তাহলে তোমরাই বলো এটা কি এই ঋণাত্মকের প্রতি কোনো আকর্ষণ দেখাবে? দেখাবে না। ধনাত্মকের প্রতি কোনো আকর্ষণ দেখাবে? দেখাবে না। যদি এদের সঙ্গে এ যুক্তই না হয়, তাহলে কি সে পানিতে দ্রবীভূত হতে পারবে? পানিতে দ্রবীভূত হতে পারবে না। এই কারণেই সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। এখন কথা হচ্ছে সমযোজী যৌগের যে ব্যতিক্রমগুলো দেখলাম, চিনি, গ্লুকোজ, এগুলা কেন পানিতে দ্রবীভূত হয় সেটা যদি বলি, চিনিরও আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। কি বললাম? চিনি যখন আমরা পানিতে দেই তখন তার আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। তখন চিনির এই ধনাত্মক প্রান্তটা পানির এই ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে এবং চিনির এই ঋণাত্মক প্রান্তটা পানির এই ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে, আর যার ফলে চিনিও পানিতে দ্রবীভূত হয়। আশা করি জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তো এইটাই ছিল সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের দ্রাব্যতার পার্টটা। এই পার্টটা অনেকেই বুঝতে পারে না। তোমরা যারা বোঝোনি তারা পুনরায় আবার ভিডিওটা দেখো, এবং যারা বুঝতে পারছো তারা তো ক্লিয়ার হয়ে গেছো। তো এরপরে আসো সমযোজী এবং আয়নিক যৌগের বিদ্যুৎ পরিবাহিতাটা দেখব। ও তার আগে একটা কথা বলি, এই অধ্যায়ে আমি একটা মিস্টেক করছি, আসলে ওইটা আমার একটু মানে ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলছিলাম যে হাইড্রোজেন অষ্টক পূরণ করে। হাইড্রোজেন আসলে অষ্টক পূরণ করে না, ওটা আমার একটা ভুল ছিল। যদি হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন না? সে যদি আরেকটা নেয় তাহলে তার কয়টা হবে? দুইটা হবে। যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে তাকে দ্বিত্ব বলা হয়। অষ্টক পূরণ সেই ক্ষেত্রেই বলা হবে
যেই ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, মানে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলেই সে অষ্টক পূরণ করলো, বাদ বাকি সব ক্ষেত্রে সে 2-এর নিয়ম অনুসরণ করে। বুঝতে পারছো? এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাও। আমি এটা তোমাদের 5 নম্বর লেকচারে মেবি মেনশন করেও দিছি, সময় সহ পিন কমেন্ট করে দিছি, তোমরা ওখান থেকে দেখে নিও জিনিসটা। তো এরপরে আসো কি আমরা করব, আয়নিক এবং সমযোজী যৌগের বিদ্যুৎ পরিবাহিতা। তাহলে দ্রাব্যতা গেল, এখন আমরা পড়ব কি বিদ্যুৎ পরিবাহিতা। ওকে, এখন দেখো আয়নিক এবং সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে কিভাবে। ধরো যে একটা আমরা এক নেই, বিদ্যুৎ পরিবহনের জন্য যে কি একটা বর্তনী, সে বর্তনী নেই, এর মধ্যে কি আছে, এখানে পানি নিলাম, পানি নেওয়ার পরে এর ভিতরে কি করলাম, গ্রাফাইট দণ্ড প্রবেশ করলাম। কি প্রবেশ করালাম? গ্রাফাইট দণ্ড, দুই পাশে 2টা গ্রাফাইট দণ্ড প্রবেশ করলাম। এটা কার সাথে সংযুক্ত করলাম? ব্যাটারি বা কোষ যেটাকে বলা হয় যুক্ত করলাম। এখানে একটা বাল্ব আছে, এটা এর সাথে যুক্ত করলাম। তাহলে তোমরা এখন বলো তো আমরা কি শিখলাম? আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত না অদ্রবীভূত? আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। তাহলে আমরা ধরো যে এর মধ্যে একটা আয়নিক যৌগ দিলাম, এর মধ্যে একটা আয়নিক যৌগ হিসেবে কি দিলাম? সোডিয়াম ক্লোরাইড দিলাম। লাল কলমটা কেন জানি কালো লিখতেছে। সোডিয়াম ক্লোরাইড দিলে দেখো তো এখানে কি হবে, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এরকম অনেক যৌগ সৃষ্টি হবে না? যৌগ কিন্তু অনেক সৃষ্টি হবে। কোষের ক্ষেত্রে কি হয়, লম্বা প্রান্তটা হয় পজিটিভ আর ছোট প্রান্তটা কি হয়, নেগেটিভ হয়। এখন দেখো এখানে কি হবে, আমরা কি জানি একটা বর্তনীতে কি হয়, ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে যায়? ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যায় না ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়? ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে ইলেকট্রনগুলো যায় না ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যায়? ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে ইলেকট্রনগুলো যায়। তাহলে দেখো এখানে কি হবে, এই যে পজিটিভ প্রান্তটা এটা ক্লোরিনকে আকর্ষণ করবে, করে এর সাথে ক্লোরিন যুক্ত হবে এবং এই পজিটিভ প্রান্তটা নেগেটিভের কাছে গিয়ে এর সাথে লেগে যাবে। এখন ক্লোরিনের যে অতিরিক্ত ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কি করবে, এই ইলেকট্রনটা এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কি করবে, এই ইলেকট্রনটা এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কোষকে বা এই বাল্বকে জ্বালাবে। এখন কথা হচ্ছে যে এখানে কিভাবে জ্বালালো, এই পানির মধ্যে দেখো তো ক্লোরিনের কি এই মুক্ত ইলেকট্রনটা আছে না, এই মুক্ত ইলেকট্রনটাই কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে। তার মানে এই পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডের এই ক্লোরিন পার্টটা কি করলো, বিদ্যুৎ পরিবহন করলো। এখানে যদি আমরা একটা সমযোজী যৌগ দিই, কি দেই, একটা সমযোজী যৌগ দেই, তাহলে কি হবে দেখো, এখানে একটা সমযোজী যৌগ দিলে এই সমযোজী যৌগের কি ঋণাত্মক ধনাত্মক প্রান্ত হবে? হবে না, কারণ কি সমযোজী যৌগ পানিতে দ্রবীভূতই না। যদি দ্রবীভূতই না হয় তাহলে তো তার ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে না, আর ঋণাত্মক প্রান্ত সৃষ্টি না হলে তো ইলেকট্রনও সেখানে বেশি হবে না, আর ইলেকট্রন বেশি না হলে তো কি এই দ্রবণের মধ্যে বিদ্যুৎ পরিবহনও করতে পারবে না। এই কারণে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। কিভাবে করে সেটা আমি বললাম, যে ক্লোরিনটা পজিটিভের কাছে যায় এবং এই সোডিয়ামটা নেগেটিভের কাছে যায়, আর এই ক্লোরিনের যে ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রনটা এর ভিতরে কি হয়, মুক্ত অবস্থায় চলাচল করে এবং ওই ইলেকট্রনটাই এই বিদ্যুৎকে পরিবহন করে, যার কারণে এখানে বিদ্যুৎ পরিবাহিত হয়। বুঝতে পারছো? আশা করি এই বিদ্যুৎ পরিবাহিতাটাও তোমরা বুঝতে পারছো। এরপরে আসো, এই চ্যাপ্টারের লাস্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে ধাতব বন্ধন। দেখি আমার ডিভাইসের কি চার্জ শেষ নাকি চার্জ হচ্ছে, মানে চার্জ আছে। আচ্ছা, এখন আসো একটা পড়বো আমরা, সেটা হচ্ছে ধাতব বন্ধন। কথার মধ্যেই বোঝা যাচ্ছে এটা কিসের মধ্যে বন্ধন। ধাতব বন্ধন মানে কি, ধাতু প্লাস ধাতু মিলে যে বন্ধন, ধাতু প্লাস ধাতু মিলে যে বন্ধন হবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ধাতব বন্ধন। তাহলে মনে রাখবা, আয়নিক বন্ধন গঠিত হয় ধাতু এবং অধাতুর মধ্যে, সমযোজী বন্ধন গঠিত হয় অধাতু অধাতুর মধ্যে,
এবং ধাতব বন্ধন গঠিত হয় ধাতু এবং ধাতুর মধ্যে। কিভাবে গঠিত হয় দেখো, একটা যদি তোমাদেরকে চিত্র দেখাই। আমরা কি জানি, ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে কি হয়, পজিটিভ আয়নে পরিণত হয়। যেমন সোডিয়াম এ কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হবে। ম্যাগনেসিয়াম যদি বলি, সে কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হবে। তাহলে ধাতব বন্ধনে কি হয়, ধাতব বন্ধনে শুধু ধাতুই থাকে। তার মানে কি, এখানে ইলেকট্রন ত্যাগ করার ব্যক্তি আছে কিন্তু ইলেকট্রন গ্রহণের কোনো ব্যক্তি নাই। তাহলে এই বন্ধনটা কিরকম হয় দেখো, এটা ধরো যে একটা ধাতব বন্ধনের দেখালাম। আমি আগে চিত্রটা দাগাই। দেখো এখানে কি হয়েছে, এগুলা প্রত্যেকটা এক একটা ধাতব আয়ন, যারা কি করছে, ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয়েছে। এই ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে যে পজিটিভ আয়নে পরিণত হয়েছে, ধাতুর এই অবস্থাকে বলা হয় পারমাণবিক শ্বাস। কি বলা হয়, পারমাণবিক শ্বাস। তাহলে আমি আরেকবার একটু যদি বলি কি, ধাতব বন্ধনে ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে যে ধাতব আয়নে পরিণত হয়, সেই ধাতব আয়নকে কি বলা হয়, পারমাণবিক শ্বাস বলা হয়। বুঝতে পারছো? তাহলে এটাকে কি বলা হয়, পারমাণবিক শ্বাস বলা হয়। আর এই যারা ইলেকট্রনগুলো ছাড়লো, এরা কি ছাড়লো, ইলেকট্রনগুলো ছাড়লো, এই ইলেকট্রনগুলা এর মধ্যে কি থাকে, ভাসমান অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে, ভাসমান অবস্থায় থাকে। এই যে ভাসমান ইলেকট্রনগুলো, এগুলো কি সঞ্চরণশীল ইলেকট্রন না, মানে এরা কি সরে নড়ে সরে বেড়াইতে পারে, বা সরে যায়, এরা সরে যায়। হ্যাঁ, আর এই সরে যায় বলে এই ইলেকট্রনগুলোকে সঞ্চরণশীল ইলেকট্রন বলা হয়। তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে পারমাণবিক শ্বাস কি, একটা সঞ্চরণশীল ইলেকট্রন কি। পারমাণবিক শ্বাস কি, ধাতব বন্ধনে ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক আয়নে পরিণত হয়, সেই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলা হয়। আরেকটা কি, ধাতব বন্ধনে পারমাণবিক শ্বাসের মধ্যে যে ইলেকট্রনগুলো মুক্তভাবে ছোটাছুটি করে, সেই ইলেকট্রনগুলোকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন। দুইটার সঙ্গে আমরা জানলাম, তোমরা দুইটার সঙ্গে বই থেকে করবা। এখানে কি হয় দেখো, এই যে পজিটিভ 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 সবগুলো যে পজিটিভগুলো আছে, পজিটিভ পজিটিভ পরস্পরকে কি বিকর্ষণ করে না, পজিটিভ পজিটিভ কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এরা আকর্ষণ করবে কাকে, এই পজিটিভ চার্জগুলো আকর্ষণ করবে কাকে, পজিটিভ চার্জগুলো নেগেটিভকে আকর্ষণ করবে না, নেগেটিভকে আকর্ষণ করবে, আর একে কি বিকর্ষণ করবে। এও আবার কি একে বিকর্ষণ করবে, কিন্তু একে কি আকর্ষণ করবে। তার মানে দেখো তো, এরা একে অপরকে বিকর্ষণ করতেছে, বাট ইলেকট্রনকে কি করতেছে, আকর্ষণ করতেছে। তার মানে কি, এই ইলেকট্রনকে যেহেতু দুইজনে আকর্ষণ করতেছে, তার মানে ইলেকট্রনটা এর সাথেও যুক্ত থাকবে, এর সাথেও যুক্ত থাকবে না, থাকবে। তার মানে কি, এই ইলেকট্রনটা দুইটার মধ্যে কি তৈরি করে দিল, বন্ধন তৈরি করে দিল। সেমভাবে এই ইলেকট্রনটা এর সাথেও যুক্ত হবে, এর সাথেও যুক্ত থাকবে। মানে কি দেখো তো, এইরকমভাবে কি এই মুক্ত ইলেকট্রনগুলোর মাধ্যমে কি হচ্ছে, একটা ধাতব আয়ন আরেকটা ধাতব আয়নের সাথে যুক্ত থাকতেছে না। দেখো তো, তাই হচ্ছে কি না, এই ধাতব আয়নটা ইলেকট্রনকে আকর্ষণ করে ইলেকট্রনের সাথে যুক্ত থাকতেছে, এই ধাতব আয়নটাও একে আকর্ষণ করে এর সাথে যুক্ত থাকতেছে, এটাও যুক্ত থাকতেছে, এটাও যুক্ত থাকতেছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, একটা ইলেকট্রন কি সবটার সাথে যুক্ত হতে পারে? এরা ইলেকট্রনটা তো সম্পূর্ণ ওর মধ্যে চলে যাচ্ছে না, এই আয়নটাও একে চাচ্ছে, এই আয়নে একে যাচ্ছে, এই আয়নে একে যাচ্ছে, এই আয়নে একে যাচ্ছে। মানে এই ইলেকট্রনকে সবাই যাচ্ছে, তখন ইলেকট্রন কি করবে, সবার সাথেই যুক্ত হবে। কিসের মাধ্যমে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে এই ইলেকট্রনটা এদের সবার সঙ্গে মানে বন্ধন গঠন করে রাখবে। আর এই বন্ধনটাই কি বন্ধন, ধাতব বন্ধন। বুঝাইতে পারছি? মানে কি, ধাতব অণুসমূহের মধ্যে বা ধাতব আয়ন সমূহের মধ্যে এই যে সঞ্চরণশীল ইলেকট্রন সমূহের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয়, সেটাই হচ্ছে ধাতব বন্ধন। বুঝাইতে পারছি? তো এইটাই ছিল মূলত ধাতব বন্ধন। এত ডিটেইলসে তোমাদের বলা নাই, এইটুকুই বলা আছে, এইটুকু বুঝলেই তোমরা বুঝতে পারবা। এরপর আসো, ধাতব বন্ধনের দুইটা জিনিস তোমাদের বলা আছে, সেটা হচ্ছে ধাতব বন্ধনের বিদ্যুৎ পরিবাহিতা আর ধাতব বন্ধনের তাপ পরিবাহিতা। তাহলে প্রথমে আমরা দেখি বিদ্যুৎ পরিবাহিতা। কি দেখব, বিদ্যুৎ পরিবাহিতা কার, ধাতব বন্ধনের। ধাতব বন্ধনের বিদ্যুৎ পরিবাহিতাটা কি দেখো,
এটা যদি একটা ধাতব পাত হয়, এখানেই তো ধাতব বন্ধন থাকবে, তাই না? একটু আগে যেটা দাগাইছিলাম সেই জিনিসটাই আসলে এটা যদি একটা ধাতব পাত হয়, এর দুই প্রান্ত ধরো যে আমরা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম, দুই প্রান্ত আমরা কি করলাম, একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম। এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তাহলে এখানে দেখো কি হবে, ধাতব আয়ন সমূহ কি হবে, এই যে পজিটিভ চার্জগুলো, পজিটিভ চার্জ কি ইলেকট্রন পরিবহন করতে পারে? পারে না। পজিটিভ চার্জ কিন্তু ইলেকট্রন পরিবহন করতে পারে না। আর এরা তো স্থির, কিন্তু সঞ্চরণশীল কে? এই যে ইলেকট্রনগুলো সঞ্চরণশীল না, এই ডট চিহ্ন এগুলো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনগুলো কি সঞ্চরণশীল অবস্থায় আছে না, মানে এরা কি মুভ করতে পারে। এরা কি করবে, এই যে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাবে, এই তারের মাধ্যমে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাবে। বুঝতে পারছো কি বললাম? ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাবে। না 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 না, এখানে একটু ভুল বললাম, একটু দেখো, এখানে একটু মিস্টেক হয়েছে। দেখো এই ধাতব আয়নগুলো কি করবে দেখো তো, এটা নেগেটিভ কি পজিটিভকে আকর্ষণ করবে না? এখানে আমি আসলে এই পাশে পজিটিভ ধরে মানে বলছি, এই কারণে এরকম হয়েছে। নেগেটিভগুলো কি পজিটিভকে আকর্ষণ করবে, তার মানে কি এই ইলেকট্রনগুলো কি হবে, এই পাশে থেকে এই পাশে আসবে না, মানে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে আসবে। ঋণাত্মক প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে আসবে? ধনাত্মক প্রান্তের দিকে আসবে। এটা তো ঋণাত্মক প্রান্ত, কারণ কি এটা কোষের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে, এটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে। তাহলে ইলেকট্রনগুলো কই আসবে? ঋণাত্মক প্রান্তের থেকে ধনাত্মক প্রান্তের দিকে আসবে না? তাই কিন্তু আসবে, কারণ কি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে ঋণাত্মক প্রান্ত থেকে যদি ইলেকট্রনগুলো ধনাত্মক প্রান্তের দিকে আসে, মানে এটা কিসের মধ্যে? ধাতব পাতের মধ্যে। তাইলে দেখো তো এই ধনাত্মক প্রান্ত থেকে কি ঋণাত্মক প্রান্তের দিকে ইলেকট্রন এই তারের মাধ্যমে পরিবাহিত হচ্ছে না? এটা ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। এই পাশে থেকে যদি এ পাশে ইলেকট্রন আসে, তাহলে কি এ পাশে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে। সেই ইলেকট্রনটা কই থেকে আসবে? এই তারের মাধ্যমে কোষ থেকে আসতেছে। তাহলে এ পাশে কোষের মধ্যে কি হচ্ছে, ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে আসতেছে। কোষ বলতে ধাতব যে পাতটা আছে তার মধ্যে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে কি আসতেছে, ইলেকট্রনগুলো আসতেছে। এখানে ঋণাত্মক থেকে ধনাত্মক আসতেছে, মানে কি কোষের মধ্যে কি হচ্ছে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাচ্ছে না ইলেকট্রনগুলা। আর ইলেকট্রন যখন ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে পরিবাহিত হয়, তখন তাকে কি বলা হয়? সেটাই তো বিদ্যুৎ পরিবহন সৃষ্টি করে, বা সেটাই বিদ্যুৎ পরিবাহিতা। এই জিনিসটাই এখানে বলা আছে যে কি, যখন কোষের সাথে যুক্ত করা হবে তখন ধাতব পাতের মধ্যে ইলেকট্রনগুলো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের সাথে আসবে। কিভাবে? কারণ একটা কোষের দুইটা তার যদি আমরা কি করি, এই পাতের দুই প্রান্তে যুক্ত করি, তাহলে এক প্রান্ত নেগেটিভ হবে, এক প্রান্ত পজিটিভ হবে। আর পজিটিভগুলো কি করবে, পাতের সকল ইলেকট্রনকে পজিটিভের দিকে নিয়ে আসবে। যদি পাতের সকল ইলেকট্রনকে পজিটিভের দিকে নিয়ে আসে, তাহলে কি ঋণাত্মক প্রান্ত থেকে মানে ধনাত্মক প্রান্তের দিকে আসতেছে। পাতের মধ্যে যদি ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে ইলেকট্রন আসে, তাহলে এক পাশে কি ঋণাত্মক প্রান্তে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে। সেই ঘাটতিটা মিলাবে কই থেকে? এই কোষ থেকে সে ঋণাত্মক ইলেকট্রনগুলো নিয়ে এই পাশে মিলাবে। তাহলে সে যদি এই পাশে মিলে, তাহলে কোষে আবার কি হচ্ছে, ঘাটতি হচ্ছে। সেটা আবার কই থেকে পাবে? এই যে পাতের ধনাত্মক প্রান্ত থেকে কোষ আবার নেবে। তাহলে কোষে কোন দিক থেকে কোন দিকে পরিবাহিত হচ্ছে? ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে পরিবাহিত হচ্ছে। আর পাতের মধ্যে কি হচ্ছে, ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে পরিবাহিত হচ্ছে। আর কোষের মধ্যে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ পরিবহন হওয়াকে আমরা কি বলি? বিদ্যুৎ পরিবাহিতা বলি। বুঝতে পারছো? মানে কোষের মধ্যে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে ইলেকট্রনের পরিবহনকে আমরা কি বলি? বিদ্যুৎ পরিবাহিতা বলি। এর আগে মনে হয় আমি ঋণাত্মক থেকে ধনাত্মক বলছিলাম নাকি, যদি বলে থাকি ওইটা হয়তো বা বলে ফেলছি। আমার কেন জানি মনে হচ্ছে যে ওখানে আমি মনে হয় ঋণাত্মক থেকে ধনাত্মক বলছিলাম। আসলে ঋণাত্মক থেকে ধনাত্মক না, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে ইলেকট্রনের পরিবহন হওয়াকেই ইলেকট্রন পরিবহন বলা হয়। ঠিক আছে? এরপরে দেখো ধাতুর তাপ পরিবাহিতা, বা কি বললাম, ধাতুর তাপ পরিবাহিতা। এখন তাহলে কি দেখবো? তাপ পরিবাহিতা দেখব। তাপ পরিবাহিতা, তাপ কিভাবে পরিবহন করে দেখো। ধাতু সমূহ আমরা কি জানলাম, এরকম পজিটিভ আর কি নেগেটিভ দ্বারা যুক্ত থাকে না,
তাই তো থাকে, তাই না? তাহলে এখানে যদি আমরা তাপ দেই, এখানে যদি আমরা এখন কি দিলাম, তাপ দিলাম, ইলেকট্রনগুলো এমনিতেই কি আছে, সঞ্চরণশীল অবস্থায় আছে, মানে চলাচল করতেছে। তাহলে ইলেকট্রন যেহেতু চলাচল করতেছে, তার মানে এখানে তাপ দিলে কি হবে, ইলেকট্রনগুলার কি আর গতিশক্তি বৃদ্ধি পাবে না? কোনো কিছুতে তাপ দিলে কি হয়, তার গতিশক্তি বৃদ্ধি পায়। তখন ধাতুর এই ইলেকট্রনগুলো কি করবে, ধরো যে আমরা তাপ দিচ্ছি এই প্রান্তে, হ্যাঁ ধরো এটা আরো বড়, এটা এরকম আরো বড়, তখন কি হবে, এই ইলেকট্রনগুলো তো আর এখানে ফিক্স থাকবে না, এখানে যাবে, এখানেরটা এখানে আসবে, এটা এখানে যাবে, এখানেরটা এখানে আসবে, এরকম তো মুভ করতে থাকে। তাহলে এই ইলেকট্রনটা তাপ পাওয়ার ফলে কি হলো, তার গতিশক্তি বৃদ্ধি পেল। সে গতিশক্তি বৃদ্ধি পেলে কি হবে, সে আবার এখানে চলে যাবে, এ আবার এখানে আসবে। তাহলে দেখো তো, তাহলে এখানে একটা কি ইলেকট্রনের পরিবহন দ্রুত হচ্ছে না? এই যে ইলেকট্রনের পরিবহন দ্রুত হচ্ছে, এই ইলেকট্রনগুলোর সাথে এই ধাতব আয়নগুলোর যে এক্সচেঞ্জ হচ্ছে, এই ধাতব আয়নগুলো কি তাপ সঞ্চার করতেছে না? ধাতব আয়নগুলো কি করতেছে, তাপ সঞ্চার করতেছে, এবং ইলেকট্রনগুলো যেহেতু মুভ করতেছে, মানে এদের মধ্যে কি একটা সংঘর্ষের সৃষ্টি হচ্ছে না? সংঘর্ষের সৃষ্টি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এই তাপগুলো কি হচ্ছে, এই যে ধনাত্মক থেকে এই ইলেকট্রনের মাধ্যমে এই পাশের ধনাত্মকগুলোতে খুব দ্রুতই তাপ পরিবাহিত হচ্ছে। বুঝতে পারছো কি আমার কথা, কি বললাম? এই ধনাত্মকগুলা এই ইলেকট্রনগুলা তাপ পাওয়ার পরে খুব দ্রুত সঞ্চারণশীল করবে, বা সঞ্চার করবে, বা মুভমেন্ট করবে, যেটাই বলি না কেন, খুব দ্রুত চলাচল করবে। যার ফলে কি হবে, এই যে তাপটা এই একটা ধাতব আয়ন থেকে এই পর্যন্ত ধাতব আয়ন পর্যন্ত খুব সহজেই পৌঁছে যাবে। এটাই হচ্ছে ধাতব আয়নের বিদ্যুৎ পরিবাহিতা। কথাটা তোমাদের বইয়ে সুন্দরভাবে লেখা আছে। এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলেই তোমাদের জন্য যথেষ্ট। তো এইটুকুই তোমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয় ছিল। আশা করি পুরো অধ্যায়টা সবাই বুঝতে পারছো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, কোনো নতুন চ্যাপ্টারে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।